আমরা জিম জয়েসের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শর্ট স্টোরি পড়তে চলেছি, সেটা হচ্ছে আরবি। তো আরবির প্রথম পার্টটা আমাদের পড়া হয়ে গেছে, আমরা দ্বিতীয় পার্টটা আজ পড়তে চলেছি। তো দ্বিতীয় পার্টটা পড়ার পূর্বে অবশ্যই কিন্তু তোমরা প্রথম পার্টটা একটু শুনে নিও, তাহলে তোমাদের দ্বিতীয় পার্টটা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, শুরু করা যাক তাহলে আমাদের আজকে জিম জয়েসের লেখা আরবির দ্বিতীয় পার্ট। তো আগের পার্টে আমরা দেখেছি সেখানে একজন অ্যাডোলিসেন্ট একটা বয়, যার নাম এখানে দেয়া নেই, আননেমড বয়, কারণ ইউনিভার্সাল যে কোনো অ্যাডোলিসেন্ট পিরিয়ড চলাকালীন যে কোনো ছেলেই হতে পারে। সো সেই ছেলেটা এতটা পরিমাণে ইনফ্যাচুয়েট রয়েছে তার ফ্রেন্ডের মানগানসের সিস্টারের প্রতি। তার মধ্যে কি কি পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো আমরা এই ছোট গল্পটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। মানে অর্থাৎ এই জন্যই বলছি না, যে এই জন্যই জিম জয়েস এখানে বেসিক্যালি আমাদেরকে এখানে সাইকোলজিক্যাল যে অ্যানালিসিস সেটা আমাদেরকে তিনি দেখাচ্ছেন, অ্যাডোলিসেন্ট সাইকোলজি। ঠিক আছে, যে অ্যাডোলিসেন্ট পিরিয়ড চলাকালীন একটা ছেলের মধ্যে, যে কোনো ছেলেই হতে পারে, তার মধ্যে কী কী পরিবর্তন আমরা দেখতে পাই, সেই পরিবর্তনের কথা এখানে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। ওকে, তো সেকেন্ড পার্টটা শুরু করার পূর্বে আমরা ফার্স্ট পার্টটার একটু জাস্ট একটা লাইন নেবো, সেটা হচ্ছে যে হার নেম বলতে মনগনস সিস্টার, মনগনস সিস্টার নেম ওয়াজ লাইক আ সামান্স টু অল মাই ফুলিশ ব্লাড। তো আননেমড বয়ের কাছে মনগনসের সিস্টারের নাম যেন একটা, মানে মনগনসের সিস্টারের নাম যেন তাকে ডাকছে, একটা থ্রিলিং সেন্সেশন যেন হচ্ছে তার কোথায়, তার ফুলিশ ব্লাডে, তার বোকা বোকা ব্লাডে। বোকা বোকা ফুলিশ ব্লাড বলতে এখানে বলা হচ্ছে, খুব সিগনিফিকেন্ট এই দুটো ওয়ার্ডের ব্যবহার রয়েছে এখানে, খুব সিগনিফিকেন্ট এই দুটো ওয়ার্ড। যে ফুলিশ ব্লাড বলতে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড চলাকালীন কোনো বাচ্চার মধ্যে যদি এই ধরনের কিছু মানে ইনফ্যাচুয়েশন আমরা দেখতে পাই, তাহলে আমরা তার মধ্যে এমন কিছু কিছু পরিবর্তন, এমন কিছু কিছু ইমোশনাল ফিলিং তার মধ্যে আস্তে আস্তে ট্রিগার হয়, যেগুলো সে কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ ক্যান নট রেগুলেট করতে পারে না। তাই জন্য ফুলিশ ব্লাড, যে তার মধ্যে এইসব মানে পরিবর্তনগুলো, এইসব ফিলিংগুলো হচ্ছে, কিন্তু তাও সে কিছু করতে পারছে না, তাই জন্যই ফুলিশ ব্লাড। যে তাই জন্যই হার নেম ওয়াজ লাইক আ সামন্স টু অল মাই ফুলিশ ব্লাড, যে তার নাম অর্থাৎ মনগনসের সিস্টারের নাম যেন তাকে ডাকছে তার ফুলিশ ব্লাডে। তার মানে তার মধ্যে একটা সেন্সেশন, একটা থ্রিলিং সেন্সেশন অনুভব হচ্ছে তার ফুলিশ ব্লাডের মধ্যে। হার ইমেজ অ্যাকম্প্যানিড মি ইভেন ইন প্লেসেস দ্য মোস্ট হস্টাইল টু রোম্যান্স। তো স্বাভাবিক অর্থে কোনো একটা রোমান্টিক ফিলিং আমাদেরকে ফিল করতে হলে একটা শান্ত পরিবেশের মধ্যে করতে হবে, না এমন কোনো একটা হস্টিলিটি বা এমন কোনো একটা, আমরা বলতে পারি এমন কোনো একটা বিরক্তিকর একটা পরিবেশের মধ্যে আমরা রোমান্সটাকে ঠিকঠাকভাবে ফিল করতে পারবো না। আমরা ঠিকঠাকভাবে কোনো কথা বা ঠিকঠাকভাবে কোনো ইমোশন আমরা ভাবতে পারি, বা ইমোশনকে আমরা কোনো ইমোশনাল কোনো সেন্সেশনকে আমরা ফিল করতে পারবো না। তো এইভাবে এখানে বলছে যে হার ইমেজ, মানে মনগনসের সিস্টারের যে ইমেজ অ্যাকম্প্যানিড মি ইভেন ইন প্লেসেস, এবং মনগনের সিস্টারের ইমেজটা যেন সে বহন করছে সব সময় নিজের অন্তরের মধ্যে, দ্য মোস্ট হস্টাইল টু রোম্যান্স, এবং যেটা রোমান্সের ক্ষেত্রে মানে এমন কিছু কিছু জায়গা, মানে তার পারিপার্শ্বিক সারাউন্ডেড যে এনভায়রনমেন্ট, যে সারাউন্ডেড এনভায়রনমেন্টটা এতটাই পরিমাণে হস্টাইল, এতটাই পরিমাণে বিরক্তিকর, এতটাই বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে তার মনগনসের সিস্টারের ইমেজটাকে তার অন্তরে বহন করতে বাধা সৃষ্টি করছে তার আশেপাশের পরিবেশটা। ওকে, তো তারপর বলছেন অন স্যাটারডে ইভিনিংস, এবং শনিবার সন্ধ্যায়, হোয়েন মাই আন্ট ওয়েন্ট মার্কেটিং, এবং যখন আমার আন্ট মার্কেটিংয়ে বেরোন, আই হ্যাড টু ক্যারি সাম অফ দ্য পার্সেলস, এবং আমাকেও কিছু পার্সেল ক্যারি করতে হয় তার সাথে। এরপর তিনি তার চারিপাশের যে হস্টাইল এনভায়রনমেন্ট বা তার চারিপাশের যে বিরক্তিকর এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের কথা তিনি এবার বলছেন, যে উই ওয়াক থ্রু দ্য ফ্লেয়ারিং স্ট্রিটস মানে নিয়ন লাইটেড স্ট্রিটসের মধ্য দিয়ে সে এবং তার আন্ট হাঁটছে, মানে এই সব জিনিসগুলো বাধা সৃষ্টি করছে তার ওই মনগনের সিস্টারের ইমেজটাকে তার অন্তরে বহন করতে। জসল বাই ড্রাঙ্কেন মেন,
এবং কিছু ড্রাঙ্কেন মেন যারা ধাক্কাধাক্কি করছে, জসলিং করছে, যে তাকে ধাক্কা দিয়ে চলে গেল। অ্যান্ড বার্গেনিং ওয়েমেন, এবং বার্গেনিং ওয়েমেন মানে বাজারে গেলে স্বাভাবিক অর্থে আমরা জানি যে সেখানে অনেক ওয়েমেনরা বা অনেকেই তারা কী করছে, বার্গেনিং করে কোনো জিনিস কেনার সময়। তো তাই জন্য এক প্রকার একটা কনভারসেশন চলতে থাকে সবসময় তার চারিপাশে, খুব রুড একটা কনভারসেশন। অ্যামিড দ্য কার্সেস অফ দ্য লেবারার্স, তো লেবারার্সরা কোনো মালপত্র নামাচ্ছে, তো তাদের যে একটা কার্স ওয়ার্ডস বা তাদের যে একটা মুখ দিয়ে যে কথা, কোনো রেগে রেগে কথা বলা, তো এইসব কথাগুলো তার ভাল লাগছে না। তার লিটনিস অফ শপ বয়েস এবং হু স্টুড অন গার্ড বাই দ্য ব্যারেলস অফ পিগস চিক্স। সো পিগসের মিট যেখানে রাখা আছে, পিগসের মাংস যেখানে রাখা আছে, তো পিগসের মাংসের দোকানের সামনে কিছু কিছু বয় কিপারদের রাখা রয়েছে, তো যারা হচ্ছে দোকানে যাতে সেল ভালো হয় তাই জন্য তারা ডাকছে সমস্ত কাস্টমারদের, তাই জন্য তাদের শ্রীল লিটানিস এবং তাদের যে শ্রীল মানে যে উগ্র যে কথাবার্তাগুলো সেগুলো ভাল লাগছে না বয়ের। ন্যাজল চ্যান্টিং অফ স্ট্রিট সিঙ্গার্স, এবং স্ট্রিট সিঙ্গার্সরা ন্যাজল চ্যান্টিং মানে তার নাকে নাকে তারা গান গাইছে। কী গান গাইছে? হু স্যাং আ কাম অল ইউ অ্যাবাউট ও ডোনোভান রোজা। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কাম অল ইউ এটার আসল অর্থ কী। সো অ্যাকচুয়ালি কাম অল ইউ ইজ এ স্ট্রিট ব্যালার্ড, এবং এটা হচ্ছে একটা স্ট্রিট ব্যালার্ড। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ব্যালার্ড। তো ব্যালার্ড আমরা বলতে পারি, ব্যালার্ড একটা অবজেক্টিভ একটা পোয়েট্রি, ঠিক আছে, অবজেক্টিভ পোয়েট্রি, এবং যেখানে কোনো একটা স্টোরিকে গানের মধ্য দিয়ে বলা হয় বা কবিতার মধ্য দিয়ে যখন বলা হয় তখন সেটাকে আমরা ব্যালার্ড বলি। যেমন রবীন্দ্রনাথ ব্যালার্ড, আমরা এই ব্যালার্ডগুলো জানি। তো এখানেও ওই সমস্ত স্ট্রিট সিঙ্গার্সরা যারা ন্যাজল চ্যান্টিং মানে নাকে নাকে তারা গান গাইছে, কিসের গান গাইছে? তারা কাম অল ইউ মানে যেই গানটা গাইছে সেটা প্রথমটা কাম অল ইউ, এটা তারা গান গাইছে কার সম্পর্কে? অ্যাবাউট ও ডোনোভান রোজা। ও ডোনোভান রোজাকে, ও ডোনোভান রোজা হচ্ছে দ্য পপুলার 19th সেঞ্চুরি ইরিশ ন্যাশনালিস্ট লিডার জেরেমিয়া ডোনোভান। তো জেরেমিয়া ডোনোভান সম্পর্কে যে একটা গান রয়েছে যেটার প্রথম ফার্স্ট লাইন হচ্ছে কাম অল ইউ। তো কাম অল ইউ এই গানটা ওই স্ট্রিট সিঙ্গার্সরা তার নাকে নাকে গাইছে। আর মানে এইসব জিনিসগুলো তার বিরক্তিকর করে তুলছে, মনগনসের সিস্টারের ইমেজটাকে তার অন্তরে বহন করতে বাধা সৃষ্টি করছে। অর আ ব্যালার্ড অ্যাবাউট দ্য ট্রাভেলস ইন আওয়ার নেটিভ ল্যান্ড, এবং আমাদের নেটিভ ল্যান্ডে কী কী সমস্যা ট্রাভেলসগুলো রয়েছে সো বা নর্মসগুলো রয়েছে সেগুলো নিয়ে যে গান, সেই গানও তারা গাইছে। তো এই সব নয়েজগুলো তারপরে বলছে তিনি, দিস নয়েজেস কনভার্স ইন আ সিঙ্গল সেন্সেশন অফ লাইফ ফর মি। তাহলে এই সব আমার চারিপাশে সারাউন্ডের যে নয়েজেস ব্যাপারগুলো ঘটছে, তো এই নয়েজেসগুলো অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা সিঙ্গল সেন্সেশন নিয়ে আসছে। সিঙ্গল সেন্সেশনটা কি? সিঙ্গল সেন্সেশনটা নিয়ে আসে এখানে খুব সুন্দর একটা আমাদেরকে তিনি একটা খুব সুন্দর মেটাফরিক্যালি একটা তিনি কম্প্যারিজন তুলে ধরছেন। যে কম্প্যারিজনটা কি? কম্প্যারিজনটা হচ্ছে যে জিসাস ক্রাইস্ট তিনি যে লাস্ট যে সাফার করেছিলেন, যে ব্রেড অ্যান্ড ওয়াইন তিনি খেয়েছিলেন, জিসাস ক্রাইস্ট যেই পাত্রের উপর খেয়েছিলেন সেটা হচ্ছে চ্যালিস, একটা হোলি গ্রেল। ওকে, তো সমস্ত খ্রিস্টিয়ান ডিভোটিসদের কাছে এই হোলি গ্রেলটা অত্যন্ত একটা পবিত্র জিনিস। তো তাই জন্যই সমস্ত খ্রিস্টিয়ানসরা তারা মনে করে যে আমাদেরকে এই হোলি গ্রেলটা বা আমাদেরকে চ্যালিসটা আসলে খুঁজতে হবে, পেতে হবে। ওকে, তো তেমনই এই সমস্ত বয়ের চারপাশ, তো বয় তার আন্টির সাথে গেছে তো মার্কেটে, তো তার চারপাশ যেসব নয়েজেসগুলো ঘটছে, তো নয়েজেসগুলো অ্যাকচুয়ালি তার কাছে একটা অবস্ট্যাকেল হয়ে দাঁড়িয়েছে। তো তাই জন্য সে মনে করছে যে আমার কাছে চ্যালিস হচ্ছে মনগনসের সিস্টারের ইমেজ। যদি ভাবো কোনো একটা খ্রিস্টিয়ান ডিভোটি যে কী করছে, যে হয়তো চ্যালিসটা পেয়ে গেছে, পেয়ে যাওয়া মানে হোলি গ্রেলটা পেয়ে যাওয়া মানে সে কি সেটাকে লুকিয়ে লুকিয়ে রাখবে? সবাইকে যদি জানি যায় তাহলে কি হবে? তাহলে তার কাছে চ্যালিসটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আরও বাড়তে থাকবে। তাই জন্যই ওই বয়টার কাছে, ওই অ্যাডোলিসন পিরিয়ড চলাকালীন ওই বয়টার কাছে মনগনের সিস্টারের যে ইমেজ, সেই ইমেজটা যেন একটা চ্যালিস। খুব সুন্দরভাবে তিনি এখানে মেটাফরিক্যালি ব্যবহার করছেন চ্যালিসের সাথে মনগনের সিস্টারের ইমেজ। তো মনগনের সিস্টারের ইমেজ যেন একটা চ্যালিস, যেই চ্যালিসটাকে সে বহন করে যাচ্ছে। কিসে বহন করে? কিসের মধ্য দিয়ে? তাহলে আই ইমাজিন দ্যাট আই বোর মাই চ্যালিস, যে সে তার চ্যালিসটাকে বহন করে নিয়ে যাচ্ছে সেফলি, খুব সেফলি এবং সিক্রেটলি থ্রু আ
থ্রং অফ ফোজ, থ্রং মানে একদল, মানে একদল অফ এনিমিজদের কাছ থেকে যেন সে চ্যালেঞ্জটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এনিমিজ বলতে এখানে কি, যে তার চারপাশে যে নয়েসেসগুলো রয়েছে সেই নয়েসেসগুলো অ্যাকচুয়ালি বয়টার যে ডিপ ফ্যাচুয়েশন, যেটা ইনফ্যাচুয়েশন যেটা রয়েছে মনকানের সিস্টারের প্রতি, সেই মনকানের সিস্টারের ইমেজটাকে বহন করতে বাধা সৃষ্টি করছে তার আশেপাশে সারাউন্ডেড নয়েজেসগুলো। সেই সারাউন্ডেড নয়েজেসগুলি হচ্ছে অ্যাকচুয়ালি আ থ্রং অফ ফোর্স, এনিমিজদের একটা দল, যেটাকে বাঁচিয়ে বাঁচিয়ে মনকানের সিস্টারের ইমেজকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যেতে হচ্ছে তাকে। হার নেম মানে তাকে ভাবতে দিচ্ছে না মনকানের সিস্টারের ইমেজটা তার অন্তরে, কারণ আশেপাশে এরকম যেসব দ্য ফ্লেয়ারিং স্ট্রিটস, দ্য জসলিং অফ দ্য ড্রাঙ্কেন মেন, তারপরে দ্য বার্গেনিং উইমেন, হেইনাস ওয়ার্ডস অফ দ্য লেবারার্স, দ্য শ্রিল লিটানিজ অফ সব বয়েস, তো এইসব ব্যাপারগুলো, এবং তারপর যে স্ট্রিট সিঙ্গার তাদের যে ন্যাজল চ্যান্টিং, তার যে গান গাইছে, এইসব ব্যাপারগুলো তাকে বাধা সৃষ্টি করছে মনকানের সিস্টারের ইমেজটাকে তার অন্তরে ভাবতে। হার নেম স্প্র্যাং টু মাই লিভস অ্যাট মুমেন্টস ইন স্ট্রেঞ্জ প্রেয়ার্স, তাহলে তার নামটা যেন একটা আমার ঠোঁটের মধ্যে একটা যেন স্ট্রেঞ্জ প্রেয়ার্স নিয়েছে, যেন আমার সবসময় মনে হচ্ছে যে মনকানের সিস্টার যেন ভালো হয় ভালো হয়, এই ব্যাপারটা। অ্যান্ড প্রেজেস, এবং তার প্রশংসা করছে, হুইচ আই মাইসেলফ ডিড নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝতে পারি না কেন আমার এরকম হয়। মাই আইজ ওয়ার অফন ফুল অফ টিয়ার্স, এবং আমার চোখগুলো জলে ভিজে যায়। আই কুড নট টেল হোয়াই, এবং আমি জানি না কেন এমন হয়। অ্যান্ড অ্যাট টাইমস আ ফ্ল্যাট ফ্রম মাই হার্ট সিম টু পোর ইটসেলফ আউট ইন্টু মাই বোজম, এবং যেন আমার মধ্যে একটা ইমোশনাল একটা ফ্লাড একটা চলে আসে আমার হৃদয় থেকে আমার বোজম পর্যন্ত, আমার কোল পর্যন্ত, যেন একটা কাঁপুনি, একটা ইমোশনাল একটা থ্রিলিং সেন্সেশন যেন আমি অনুভব করতে পারি যখনই আমি মনকানের সিস্টারের ইমেজটাকে ভাবি এবং মুখে মুখে বলি তার নাম। মনকানের সিস্টার মানে মনকানের সিস্টার ইমেজটা যখন আমি ভাবি তখনই আমার এরকম একটা থ্রিলিং সেন্সেশন অনুভব হয়, যেটা আমার হার্ট থেকে আমার বোজম পর্যন্ত যাচ্ছে। আই থট লিটল অফ দ্য ফিউচার, এবং আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছু একটু ভেবেছিলাম। থট লিটল অফ দ্য ফিউচার, আমি ফিউচার সম্পর্কে খুব কমই ভেবেছিলাম। কেন কম ভেবেছিলাম? কারণ একটা বাচ্চার কাছে ভবিষ্যৎটা অত্যন্তই নতুন, মানে বাচ্চাটার কাছে ভবিষ্যৎটা অত্যন্তই কঠিন, তাই জন্যই তার যতটা সাধ্য সে ততটাই ভেবেছে। তো বয়টা বলছে যে, এবং তাই জন্যই ছোটো বয়টা বলছে আই থট লিটল অফ দ্য ফিউচার, আমি ফিউচার সম্পর্কে খুব কমই ভেবেছিলাম। নো ওয়েদার আই উড এভার স্পিক টু হার অর নট, এবং আমি জানি না আমি তার সাথে আদৌ কথা বলতে পারবো কি না। অর ইফ আই স্পোক টু হার, এবং যদি আমি তার সাথে কথা বলি, হাউ আই কুড টেল হার অফ মাই কনফিউজড অ্যাডোরেশন, খুব সুন্দর এখানে ভাবে তিনি ওয়ার্ডটা, মানে এই ওয়ার্ড দুটো ব্যবহার করছেন, কনফিউজড অ্যাডোরেশন, মানে তার মধ্যে কনফিউজড যে সেন্সেশনগুলো ঘটছে, কনফিউজ যে ইমোশনাল ফিলিং যে ফিল করছে, কনফিউজ মানে সে জানে না কেন এরকম তার হচ্ছে, যে সে জানে না ইফ আই স্পোক টু, আমি বলতে পারবো কি না আমার মধ্যে এই যে কনফিউজড ইমোশনাল সেন্সেশনগুলো ঘটছে এগুলো সম্পর্কে, বা কনফিউজ অ্যাডোরেশন যেগুলো ঘটছে এগুলো সম্পর্কে আমি আদৌ বলতে পারবো কি না। বাট মাই বডি ওয়াজ লাইক হার্প, হার্প মানে একটা সেতার, একটা সেতার বাজাতে হলে যেমন আমাদেরকে ফিঙ্গার দিয়ে বা কোনো স্টিক বা কোনো একটা কিছু দিয়ে আমাদেরকে বাজাতে হবে, তেমনইভাবে ফিঙ্গার দিয়ে বেসিক্যালি বাজাতে হবে। তো তেমনইভাবে বলছে বাট মাই বডি ওয়াজ লাইক আ হার্প, আমার বডি হচ্ছে একটা সেতারের মতো, যেই সেতারটা কোনো একটা আঙুল দিয়ে বাজালে যেমন আওয়াজ হয়, দ্য মেলোডি অফ দ্য হার্প আসে, তেমনভাবে যে আমার বডিটা হচ্ছে একটা হার্প, একটা সেতার। অ্যান্ড হার ওয়ার্ডস অ্যান্ড গেস্টার্স, এবং তার শব্দ এবং গেস্টার্স ওয়ার লাইক ফিঙ্গার্স, এবং তার শব্দ এবং গেস্টার্স যেন একটা ফিঙ্গার্সের মতো রয়েছে, রানিং আপ অন দ্য ওয়্যার্স, এবং হার্পের মধ্যে যে ওয়্যার্সগুলো রয়েছে সেই ওয়্যার্সের মধ্যে যখনই তার নাম এবং গেস্টার্সগুলো অ্যাকচুয়ালি আমার হার্পের যে ওয়্যার্স রয়েছে সেই ওয়্যার্সটাকে বাজিয়ে দেয়, ইমোশনাল হয়ে পড়ি তাকে নিয়ে। তার শব্দ এবং তার গেস্টার্স আমার শরীর যেন একটা হার্প, এবং সেই হার্পের ওয়্যার্সগুলোকে বাজিয়ে দিয়ে আমার মধ্যে একটা থ্রিলিং সেন্সেশনের অনুভব করিয়ে দেয়। এরপরে যে প্যারাটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট একটা প্যারা। ওয়ান ইভিনিং আই ওয়েন্ট ইন টু দ্য ব্যাক ড্রয়িং রুম, এবং একটা সন্ধ্যায় আমি ব্যাক ড্রয়িং রুমে গিয়েছিলাম, ইন হুইচ দ্য প্রিস্ট হ্যাড ডায়েড, যেখানে প্রিস্ট মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডার্ক রেনি ইভিনিং, এবং এটা ছিল একটা
অন্ধকার একটা বৃষ্টিময় একটা সন্ধ্যা, অ্যান্ড দেয়ার ওয়াজ নো সাউন্ড ইন দ্য হাউস, এবং সেখানে কোনো বাড়িতে কোনো শব্দই হচ্ছিল না, চুপ, একটা শান্ত একটা সলিটারি প্লেস আমি অনুভব করছিলাম। থ্রু ওয়ান অফ দ্য ব্রোকেন পেন্স আই হার্ড দ্য রেন ইম্পিঞ্জ আপন দ্য আর্থ, এবং থ্রু ওয়ান অফ দ্য ব্রোকেন পেন্স, যে কোনো একটা জানলার কাঁচ ভেঙে গেছে, ছোট্ট একটা জানলা, সেখান দিয়ে আমি শুনতে পাচ্ছিলাম আই হার্ড দ্য রেন, আমি বৃষ্টি শুনতে পাচ্ছিলাম। বৃষ্টি কী করছে? ইম্পিঞ্জ করছে। যেমন বৃষ্টি যদি আমাদের গায়ে পড়ে একটা যেন একটা শরীরকে একটা বাঁধে, একটু লাগে যেন সূচের মতো, তেমনভাবে ইম্পিঞ্জ করছে বৃষ্টি আপন দ্য আর্থ, পৃথিবীকে, সেই পৃথিবীকে বা মাটিতে ইম্পিঞ্জ করছে যে দ্য রেন, সেটা অ্যাকচুয়ালি আমার কানের মধ্যে আসছে টিপ টিপ শব্দ। দ্য ফাইন ইনসেসেন্ট নিডলস অফ ওয়াটার প্লেয়িং ইন দ্য সডেন বেডস, এবং দ্য ফাইন ইনসেসেন্ট অর্থাৎ এই যে একটা ফাইন কন্টিনিউয়াস একটা নিডলসের যে ওয়াটারের যে শব্দ টিপ টিপ, এই টিপ টিপ শব্দটা প্লেয়িং ইন দ্য সডেন বেডস, মাটিকে ভিজিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে বারবার বৃষ্টির শব্দ একটা নিডলের মতো সয়েলের উপর পড়ছে, যেটা অ্যাকচুয়ালি ইন দ্য সডেন বেডস মানে মাটির তৈরি বেড, খুব সুন্দরভাবে এখানে তিনি ব্যবহার করছেন। সডেন বেডস মানে মাটিকে অ্যাকচুয়ালি ভিজিয়ে দিচ্ছে। সাম ডিস্ট্যান্ট ল্যাম্প অর লাইটেড উইন্ডো গ্লিম বিফোর মি, এবং আমি তো ওপরের থেকে দেখছি, বারান্দা থেকে, তো সেখান থেকে দেখছি সাম ডিস্ট্যান্ট ল্যাম্প, কিছুটা দূরের ল্যাম্প, অর লাইটেড উইন্ডো, এবং দেখতে পাচ্ছি নিচে থেকে কিছু উইন্ডো থেকে লাইট বেরিয়ে আসছে, গ্লিম বিলো মি, তার নিচে লাইটগুলো পড়ছে। আই ওয়াজ থ্যাঙ্কফুল, এবং আমি খুবই ধন্যবাদ, দ্যাট আই কুড সি সো লিটিল, এবং আমি খুবই নিজেকে ধন্যবাদ করছি যে আমি খুবই কম দেখতে পাচ্ছি। অল মাই সেন্সেস সিম টু ডিজায়ার টু ভেল দেমসেল, এবং আমার মধ্যে যেসব সেন্সেসগুলো ছিল সেগুলো যেন লুকিয়ে ফেলছে তার নিজেদেরকে। অ্যান্ড ফিলিং, এবং আমার মধ্যে এরকম একটা অনুভব হচ্ছে, একটা ডিপ একটা ইমোশনাল সেন্সেশন অনুভব হচ্ছে, কি? ফিলিং দ্যাট আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ ফ্রম দেম, এবং আমার মধ্যে যেসব সেন্স অর্গানগুলো রয়েছে সেগুলো সবই আস্তে আস্তে ফ্ল্যাকচুয়েট করছে, সেগুলো আস্তে আস্তে সবই যেন সেগুলো স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করে দিচ্ছে, এবং আমার মনে হচ্ছে যেন আমি পড়ে যাচ্ছি কোথাও থেকে। অ্যান্ড আই প্রেস দ্য পামস অফ মাই হ্যান্ডস টুগেদার, এবং আমার নিজের মধ্যে সেন্সিবিলিটি, সংবেদনশীলতা আনার জন্য আমি আমার হাতের পাম তালুগুলোকে আমি চিপে ধরলাম, প্রেস করলাম, আনটিল দে ট্রেভেল, যতক্ষণ না তারা ট্রেভেলড হয়, অ্যান্ড মারমারিং, এবং মনে মনে বলতে লাগলাম ও লাভ মেনি টাইমস, এবং অনেকবার আমি বলতে লাগলাম ও লাভ। এই প্যারাটা অত্যন্তই একটা সিগনিফিক্যান্ট একটা প্যারা, যে কিভাবে একটা অ্যাডোলিসেন্ট পিরিয়ড চলাকালীন একটা বয়ের মধ্যে কী ধরনের সেন্সেশনগুলো ঘটতে থাকে, সেই সব ব্যাপারটাই তিনি এখানে ফুটিয়ে তুলছেন জেমস জয়েস। অ্যাট লাস্ট হি স্পোক টু মি, অবশেষে সে আমার সাথে কথা বলেছিল। হোয়েন সি অ্যাড্রেস দ্য ফার্স্ট ওয়ার্ডস টু মি, এবং যখন সে প্রথম শব্দ আমার দিকে করেছিল, আমার প্রতি, আই ওয়াজ সো কনফিউজড, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম, দ্যাট আই ডিডন্ট নো হোয়াট টু অ্যান্সার, এবং আমি বুঝতে পারছিলাম না আমি কী অ্যান্সার দেব। সি আস্কড মি, এবং সে আমায় জিজ্ঞেস করেছিল ওয়াজ আই গোয়িং টু অ্যারাবি, এবং আই আস্কড মি, এবং সি আস্কড মি ওয়াজ আই গোয়িং টু অ্যারাবি, এবং সে জিজ্ঞেস করছিল আমি কি অ্যারাবি যাব। আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম। ওয়েদার আই অ্যান্সার ইয়েস অর নো, আমি হ্যাঁ কি না বলবো, আমি সব ভুলে গিয়েছিলাম। ইট উড বি আ স্প্লেন্ডিড বাজার, তো আরবির সম্পর্ক, এটা হচ্ছে একটা খুবই একটা স্প্লেন্ডিড বাজার। সি সেড, সে বলেছিল সি উড লাভ টু গো, এবং সেও যেতে চায় ওই আরবিতে। তো আরবি ব্যাপারটা, আরবি একটা হতে পারো একটা গ্র্যান্ড একটা ফেয়ার বলতে পারি আমরা আয়ারল্যান্ডে, কিন্তু বয়টার কাছে আরবি হচ্ছে এমন একটা ম্যাজিক্যাল প্লেস, যেই ম্যাজিক্যাল প্লেস সে গেলে তার অন্তরের মধ্যে যে ইনকমপ্লিট যে ইমোশনাল ফিলিং, সেই ইমোশনাল ফিলিংটা কমপ্লিট হবে। মানগানের সিস্টারের জন্য কোনো একটা গিফট নিয়ে এসে, হোয়াই আই কান্ট ইউ, আই আস্কড, আমি জিজ্ঞেস করছিলাম কেন তুমি যেতে পারবে না কেন।
While she spoke, she turned a silver bracelet round and round her wrist. এবং দেখলাম যখন সে আমার সাথে কথা বলছিল সে তার হাতের ব্রেসলেটটাকে তার রিস্টে ঘোরাচ্ছিল। সি কুড নট গো, সে যেতে পারবে না। সি সেড, সে বলেছিল, বিকজ দেয়ার উড বি আ রিট্রিট দ্যাট উইক ইন হার কনভেন্ট, যে অ্যাকচুয়ালি রিট্রিট হচ্ছে একটা খ্রিস্টিয়ান একটা সেলিব্রেশন যেটা তাদের স্কুলে ঘটছে, এখন স্কুলে হচ্ছে, তো যার জন্য সে এখন আর যেতে পারে। হার ব্রাদার অ্যান্ড 2 আদার বয়েজ, তো এরপর থেকেই আমরা দেখতে পাবো কীভাবে বয়টা নিজেকে আলাদা করে নিচ্ছে সমগ্র জগতের সমগ্র বন্ধুদের কাছ থেকে, তার পারিপার্শ্বিক পরিবেশের কাছ থেকে। হার ব্রাদার অ্যান্ড 2 আদার বয়েজ, এবং তার ভাই অর্থাৎ হচ্ছে মনগান ওকে মনগান অ্যান্ড 2 আদার বয়েজ ওয়ার ফাইটিং ফর দেয়ার ক্যাপস, তারা তাদের ক্যাপসের জন্য তারা এবং অন্যান্য তার ক্যাপসের জন্য তার মারপিট করছে। অ্যান্ড আই ওয়াজ অ্যালোন অ্যাট দ্য রেলিংস, এবং আমি রেলিংসের ধারে একাকিত্বে দাঁড়িয়ে আছি। সি হেল্ড ওয়ান অফ দ্য স্পাইকস, এবং মানগানসের সিস্টার একটা রেলিংয়ের স্পাইক ধরে আছে, বোয়িং হার হেড টুয়ার্ডস মি, এবং মাথাটা আমার দিকে নত করে আমার সাথে কথা বলছিল। দ্য লাইট ফ্রম দ্য ল্যাম্প, এবং ল্যাম্পের থেকে যে লাইট অপোজিট আওয়ার ডোর কট, এবং অপোজিট আওয়ার ডোর আমাদের দরজার উল্টো দিকে, দ্য হোয়াইট কার্ভ অফ হার নেক লিড আপ হার হেয়ার দ্যাট রেস্টেড দেয়ার অ্যান্ড ফলিং, এবং তার চুলের ওপর পড়ছে এবং তার চুল এরপর পড়ছে, অ্যান্ড লিড আপ দ্য ল্যান্ড হ্যান্ড আপন দ্য রেলিং, এবং তার রেলিংয়ের ওপর যে হাতটা হচ্ছে সেটার ওপরও পড়ছে। ইট ফেল ওভার ওয়ান সাইড অফ হার ড্রেস অ্যান্ড কট দ্য হোয়াইট বর্ডার অফ হার পিটিকোট জাস্ট ভিজিবল অ্যাজ সি স্টুড অ্যাট ইজ, এবং ওইটা তার ওপর তার ড্রেসের ওপরও পড়ছে এবং তার হোয়াইট যে পেটিকোটে যে হোয়াইট বর্ডার সেটাও ফুটিয়ে তুলছে, জাস্ট ভিজিবল অ্যাজ সি স্টুড অ্যাট ইজ, যেমন সেটা আমার দাঁড়িয়ে আছে আমার সামনে। ইট ইজ ওয়েল ফর ইউ, সি সেড, সে বলেছিল এটা বেশ ভালো তোমার জন্য। ইফ আই গো, আই সেড, আই উইল ব্রিং ইউ সামথিং, এবং আমি বলেছিলাম যদি আমি যাই আমি তোমার জন্য কোনো একটা জিনিস নিয়ে আসবো। ইনইউমেরেবল ফলিজ লেড ওয়েস্ট মাই ওয়েকিং অ্যান্ড স্লিপিং থটস আফটার দ্যাট ইভিনিং, যে ওই কথা বলা ওই সন্ধ্যার পর থেকে আমি যখনই জেগে থাকি এবং আমি যখনই ঘুমোই আমার মধ্যে এই ইননিউমারেবল ফলিজ বারবার আমার মনের মধ্যে আসতে থাকে। আই উইশ টু অ্যানহিলেট দ্য টেডিয়াস ইন্টারভেনিং ডেজ, তো আমার যেদিন আমি আরবি যাব, তো আরবি তো শনিবার যাবে দ্য বয় আপকামিং যে স্যাটারডে, তো আপকামিং স্যাটারডের আগে যে সমস্ত ডেজগুলো হচ্ছে সেই ইন্টারভেনিং ডেজগুলো যেন কমপ্লিট, সে চায় যেন ওই সব ডেজগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়। অ্যান্ড আই উইশ টু অ্যানহিলেট দ্য টেডিয়াস ইন্টারভেনিং ডেজ, তো ইন্টারভেনিং ডেজগুলো যেন খুব তাড়াতাড়ি যেন ওই মনোটোনাস লং একটা মনোটোনাস এগুলো যেন তাড়াতাড়ি সে চলে যায়, যেন ডিস্ট্রয় করে দিতে চায় এই সমস্ত ইন্টারভেনিং ডেজগুলো যেন না থাকে, তাড়াতাড়ি যেন মানে স্যাটারডেটা চলে আসে যেদিন তার আরবি যাওয়ার দিন। আই চ্যাফেড এগেইনস্ট দ্য ওয়ার্ক অফ স্কুল, এবং আমি স্কুলে খুবই অবহেলা হয়ে পড়লাম, স্কুলের আমি কাজগুলো আর করতে লাগলাম না, খুব অবহেলা করলাম স্কুলের কাজগুলো নিয়ে, মানে স্কুলের HW পড়াইগুলো। অ্যাট নাইট, রাত্রে, ইন মাই বেডরুম, এবং আমার বেডরুমে, অ্যান্ড বাই ডে ইন দ্য ক্লাসরুম, এবং আমার রুমে হার ইমেজ কেম বিটুইন মি অ্যান্ড দ্য পেজ আই স্ট্রোভ টু রিড, এবং আমি দেখলাম আমার বইয়ের মধ্যে সবসময় তার মুখটা অর্থাৎ মানগানসি সিস্টারের ইমেজ ভেসে উঠছে, মি আমার সামনে এবং আমার বইয়ের সামনে। আই স্ট্রোভ টু রিড, আমি চেষ্টাও করেছি বই পড়তে। দ্য সিলেবলস অফ দ্য ওয়ার্ড আরবি, ARABY, এই যে ওয়ার্ডটা সিলেবলস, ওয়্যার কল্ড টু মি, এবং সেগুলো যেন আমার বইয়ের উপর ভাসছে এবং সেগুলো যেন আমায় বারবার মনে করাচ্ছে থ্রু দ্য সাইলেন্সের মধ্য দিয়ে, ইন হুইচ মাই সোল লাক্সারিয়েটেড, এবং আমার সোল যেন মুক্ত হয়ে গেছে যখনই আমি আরবি ওয়ার্ডটা দেখি আমার বইয়ের ওপর। অ্যান্ড কাস্ট অ্যান্ড ইস্টার্ন এনচ্যান্টমেন্ট ওভার মি, এবং যেন আমাকে কেউ একটা স্প্লেল করে দিয়েছে, আমাকে কেউ একটা বশ করে নিয়েছে আমার মনে হচ্ছে। আই আস্কড ফর লিভ টু গো টু দ্য বাজার অন স্যাটারডে নাইট, এবং আমি বাড়িতে বললাম আমি স্যাটারডে নাইটে আমি বাজারে যাব, অর্থাৎ আরবিতে আমি যাব। তো স্যাটারডে নাইট বলার কারণ হচ্ছে কারণ
তাদের শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, রবিবারটা ছুটি থাকে হলিডে, যার জন্য অনেকটা ছুটি পাওয়া যাবে, যার জন্য শনিবার রাত্রেই সব দিকে ভালো হয়। ওকে, তাই জন্যেই দ্য বয় আন্টির সাথে শনিবারই বাজার করতে বেরোয়। ওকে, তো সেও ভেবেছে যে আমি আরবি তাহলে শনিবার রাত্রেই যাব। তাই আই আস্কড ফর লিভ টু গো টু দ্য বাজার অন স্যাটারডে নাইট, এবং স্যাটারডে নাইটে আমি বাজারে যাব, আরবিতে যাব। মাই আন্ট ওয়াজ সারপ্রাইজড, এবং আমার আন্ট খুব অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড হোপ ইট ওয়াজ নট সাম ফ্রি ম্যাসন অ্যাফেয়ার। ফ্রি ম্যাসন অ্যাফেয়ার মানে কি? ফ্রি ম্যাসন অ্যাফেয়ার মানে হচ্ছে যে অ্যান্টি ক্যাথলিক সিক্রেট সোসাইটি। মানে আয়ারল্যান্ডে তখন হচ্ছে একটা স্বাধীন হওয়ার যে একটা মানুষের মধ্যে মানবিকতা, সেই মানবিকতার হাওয়া আস্তে আস্তে চলে আসতে থাকে, এবং যার জন্য এরকম কিছু কিছু ইনস্টিটিউশন বা অ্যান্টি ক্যাথলিক কিছু কিছু ক্যাথলিকের বিরুদ্ধে অ্যান্টি ক্যাথলিক কিছু সোসাইটি গড়ে উঠতে থাকে। এবং তাই জন্যই এবং তখনকার মানুষদের কাছে মনে হচ্ছে যে কিছু এরকম বাচ্চা যারা অ্যান্টি ক্যাথলিক সোসাইটিতে তারা নাম নিতে করছে ভেরি সিক্রেটলি। তাই জন্যই ভেবেছেন যে হয়তো দ্য বয় এরকম কোনো অ্যান্টি ক্যাথলিক সিক্রেট সোসাইটিতে নাম লেখাচ্ছে না, তো এরকম একটা সে মনে করছে। সো তাই জন্যই অবাক হয়ে গিয়েছিলেন আন্ট। মাই আন্ট ওয়াজ সারপ্রাইজ, আমার আন্ট খুব অবাক হয়ে গেছে। অ্যান্ড হোপ ইট ওয়াজ নট সাম ফ্রি ম্যাসন অ্যাফেয়ার, এবং হোপ করেছে যেন এটা যেন একটা ফ্রি ম্যাসন অ্যাফেয়ার যেন না হয়। আই অ্যান্সার্ড ফিউ কোয়েশ্চেন্স ইন ক্লাস, এবং ক্লাসে আমি খুব কমই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো স্বাভাবিক অর্থে কম প্রশ্নের উত্তর দিলে মাস্টারমশাই রেগে যাবেন। আই ওয়াজ মাই মাস্টার্স ফেস পাস ফ্রম অ্যামিয়াবিলিটি টু স্টারনেস। অ্যামিয়াবিলিটি মানে ভালো মানুষই, আর স্টারনেস মানে কঠিনতা। আমি দেখতে পেলাম আমি কিছু কিছু কম প্রশ্নের উত্তর দিয়েছিলাম বলে আমার যেখানে আমি আগে অনেক প্রশ্ন উত্তর দিতাম সেখানে কম প্রশ্ন উত্তর দিচ্ছিলাম বলে আমার মাস্টারের ভালো মানুষই মন কীভাবে একটা কঠোরতায় বা কঠিনতায় পরিণত হলো আমি দেখতে পেলাম। হি হোপ, তিনি আশা করেছিলেন, আই ওয়াজ নট বিগিনিং টু এডেল, এবং তিনি আশা করেছিলেন যে আমি যেন মানে অবহেলায় পড়ছি না তো, মানে অবহেলা করছি না তো পড়াশুনোকে, আলসেমি আমি করছি না তো, অলসতা আমি করছি না তো, মানে এটা মাস্টারমশাই ভেবেছিলেন। আই কুড নট কল মাই ওয়ান্ডারিং থটস টুগেদার, আমি আমার ওয়ান্ডারিং থটসগুলোকে এদিক ওদিক ঘুরে বেড়ানো থটসগুলোকে আমি আমার ডাকলাম না। I had hardly any patience with the serious work of life, এবং আমার লাইফে যে সিরিয়াস ওয়ার্কস স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টসের যে কাজ, সেই কাজগুলোর প্রতি আমার কোনো ধৈর্যই ছিল না। নাও দ্যাট ইট স্টুড বিটুইন মি অ্যান্ড মাই ডিজায়ার, এবং এটা দাঁড়িয়েছিল যেন আমার এবং আমার ডিজায়ারের মধ্যেই যেন আমার এগুলো দাঁড়িয়েছিল। সিম টু মি চাইল্ডস প্লে, এবং আমার মনে হচ্ছে যেন এগুলো সব বাচ্চাদের কাজ, আগলি মোনোটোনাস চাইল্ড প্লে, যে আমার যে ইম্পর্ট্যান্ট যে কাজগুলো রয়েছে সেগুলো সবই যেন একটা চাইল্ডিশ একটা মোনোটোনাস একটা প্লে, সেগুলো যেন আমার মনে হচ্ছিলো যেন এগুলোর কোনো সিগনিফিকেন্টই আমার কাছে ছিল, একটা ইমরাল মনে হচ্ছিলো আমার যে ইম্পর্ট্যান্ট কাজগুলো রয়েছে আমার লাইফে। অন স্যাটারডে মর্নিং আই রিমাইন্ডেড মাই আঙ্কেল, এবং আমি আমার আঙ্কেলকেও মনে করে দিয়েছিলাম একদম সকালে, দ্যাট যেদিন স্যাটারডে এসেছিলো। অবশেষে অন স্যাটারডে নাইট, অবশেষে শনিবার যেদিন এসেছিলো মর্নিংয়েই, আই রিমাইন্ডেড মাই আঙ্কেল, এবং আমি আমার আঙ্কেলকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট আই উইশ টু গো টু দ্য বাজার ইন দ্য ইভিনিং, এবং আমি এই ইভিনিংয়ে বাজারে যাব। হি ওয়াজ ফার্সিং অ্যাট দ্য হল স্ট্যান্ড লুকিং ফর দ্য হ্যাড ব্রাশ অ্যান্ড অ্যান্সার্ড মি কার্টলি, এবং তিনি খুবই ব্রিফলি হট স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন এবং মানে হ্যাড ব্রাশের দিকে তাকিয়ে তিনি বলছিলেন, ইয়েস ব্রো আই নো, ইয়েস ব্রো আমি জানি তুমি যাবে। অ্যাজ হি ওয়াজ ইন দ্য হল, এবং যেহেতু তিনি হলের মধ্যে ছিলেন, আই কুড নট গো। তো অন্যান্য দিনের মতো যেমনটা হচ্ছে মানগান সিস্টার যখন বেরিয়ে যাবে তো ওরকমভাবে সে ফ্লোরে শুয়ে দেখতেছিল যখন মানগাছ কখন দরজা খুলে বেরোবে, তখনই সে হলে গিয়ে ব্যাগটা নিয়ে ছুটে ছুটে চলে যাবে। তো এটা আর হলো না। মানে যেদিন তার স্বপ্নগুলো আস্তে আস্তে পূর্ণ হতে চলেছে, কীভাবে তার স্বপ্নগুলো বাস্তবিকের ছোঁয়া থেকে অনেক দূরে চলে গেল, আস্তে আস্তে বুঝতে পারলো যে বাস্তবটা কতটাই কঠিন। অ্যাজ হি ওয়াজ ইন দ্য হল, এবং যেহেতু তিনি অর্থাৎ তার আঙ্কেল যেহেতু হলের মধ্যে রয়েছে, আই কুড নট গো ইন টু দ্য ফ্রন্ট পার্লার, আমি ফ্রন্ট পার্লারে গেলাম না। অ্যান্ড লাই অ্যাট দ্য উইন্ডো, এবং উইন্ডোতেও আমি আর শুয়ে থাকতে পারলাম না মানগানের সিস্টার কখন বেরোবে এটা দেখতে।
আই লেভ দ্য হাউস ইন ব্যাড হিউমার, আমি খুবই একটা ব্যাড হিউমারের সাথে আমি বেরোলাম। অ্যান্ড ওয়াক স্লোলি টুয়ার্ডস দ্য স্কুল, এবং ধীরে 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 আমি স্কুলের দিকে যেতে লাগলাম। দ্য এয়ার ওয়াজ পিটিলেসলি রত, স্বাভাবিকভাবে যখন কোনো কিছু ভালো লাগে না তখন যেন মনে হয় যেন পারিপার্শ্বিক পরিবেশটা যেন আমায় বিধ করছে, যেন ওই আশেপাশের যে বাতাসটা, কোল্ড এয়ার যেন আমায় বিঁধে ফেলছে, হেভি আমাকে যেন আঘাত করছে। অ্যান্ড অলরেডি মাই হার্ট মিসগেভ মি, এবং হার্ট আমায় যেন একটা, আমার সামনে একটা গ্লুমি একটা একটা গ্লুমি একটা অ্যাটমসফিয়ার আমার সামনে যেন তৈরি করছে, আমার যেন কিছুই ভাল লাগছে না। যেই দিনটা আমি এত আশা করেছিলাম, যেই দিনে আমি আরবি যাব এবং সকালে মানে যাই হোক মানগান সিটার সাথে দেখা হবে, তাকে ফলো করব, তার ইমেজ যেন আমার চোখের সামনে ভাসবে, আর কিছুই করতে পারলো না সেই বয়টা ধীরে ধীরে তার স্কুলের দিকে গেল, এবং তার হার্টটা যেন একটা গ্লুমি অ্যাপ্রিহেনশন, একটা গ্লুমি সেন্সেশন যেন তাকে অনুভব করাচ্ছে। এভাবে আজ আমরা আরবি সেকেন্ড পার্টটা কমপ্লিট করলাম। তো আমরা তৃতীয় পার্টটাও খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। তো আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, কারণ এমন একজন মহান রাইটার জেমস জয়েসের এরকম একটা রাইটিং আরবি আমার পর্যবেক্ষণ করার ক্ষমতা নেই, তাও আমি পর্যবেক্ষণ করলাম। যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও।